বিএনপির লোক থেকে বলা হচ্ছে ছাত্রলীগের যে সফট ভোটগুলো ছিল, ছাত্রলীগ সমর্থকদের যে ভোটগুলো ছিল, এটা জামাত শিবির পেয়েছে। এটা মোটেও সত্য নয়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা ছাত্র সংসদ নির্বাচন হলো যেখানে একেবারে আন্তর্জাতিক অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন ডাকসুতে সম্প্রতি ইসলামী ছাত্র শিবির তারা প্রায় পূর্ণ প্যানেলে জয়লাভ করেছেন এবং সেটা করার পরে তাদেরকে বাংলাদেশের কোন রাজনৈতিক দল অভিনন্দন জানানোর আগে, অফিসিয়ালি শুভেচ্ছা জানানোর আগে পাকিস্তান জামাত ইসলামী তাদেরকে আগে বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এইরকম একটা হেভি ওয়েট নির্বাচন হওয়ার পরে যেখানে শিবিরকে একেবারে পাকিস্তান জামাত ইসলামী অভিনন্দন জানাচ্ছেন, সেখানে আমি আপনি না জানিয়ে পারি না। সুতরাং প্রথমে আজকের ভিডিওটি শুরু করছি ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে। ওয়েল প্লেড, খুব ভালো করেছেন, ভালো খেলেছেন, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। আপনাদের যাত্রা শুভ হোক পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে, এবং আমি নিজে লন্ডন থেকে আপনাদের সবাই আমরা আপনাদের জন্য দোয়া করছি। গেল মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে ডাকসুতে ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বা প্রায় পূর্ণ প্যানেলে জিতবে এবং ভিপি প্রার্থী তো প্রায় ভূমিধস বিজয় হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় 3 গুণ ভোট পেয়ে তিনি জিতেছেন। এই অবস্থাটা আমাদের অনেকের কাছে খুব শোকিং লাগছে, অনেকের কাছে খুব অবাক হওয়ার বিষয় লেগেছে। এবং আমাদের কিছু আদরের লালবদর আছেন, তারা লালবদর আমি বলি না, মানে আপনারা অনেকে বলে থাকেন, আমি তাদেরকে তা বলি না, বাট তারা খুব কান্নাকাটি শুরু করেছেন, আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম। এই কারণে আমি ভাবলাম কেন ডাকসুতে ছাত্র শিবির এই পরিমাণ বিজয়ী হলো, যেটা কখনো কল্পনাও করা যেতে পারে না। এমনকি 90 সালে আমার মনে আছে প্রায় সিমিলার ছাত্রছাত্রীর সংখ্যা ছিল, তখন হয়তো কিছু কম ছিল, কিন্তু 90-তে তারা পূর্ণ প্যানেল দিয়ে 1,500-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন। আপনারা জানেন যে শিবিরের তো তাদের প্রত্যেকটা ভোটই একেবারে গুণা থাকে এবং সেভাবে তারা 1,500 ভোট পেয়েছিলেন। সেই জায়গায় এসে কি এমন ঘটলো যে তারা প্রায় 15,000 ভোট পেয়ে তাদের ভিপি প্রার্থী জিতলেন, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আপনারা যারা লালবদর নন লালবদর, মানে যারা শিবিরকে পছন্দ করেন না এবং শিবিরের ক্ষতিকর দিকটার বিষয়ে খুব বেশি অবগত, তারা যারা মন খারাপ করছেন তাদেরকে প্রথমে বলবো যে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, এটা হওয়ারই ছিল। কেন হওয়ার ছিল? কারণ শিবির কিন্তু পুরনো ডাকসু বা পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে নাই। তারা যে নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে এটা তারা নিজেরা তৈরি করেছে, বা আমরা তাদেরকে তৈরি করে দিয়েছি, বা সকলে মিলে আমরা তৈরি করেছি। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। উদাহরণটা হচ্ছে কেন আগে এখানে শিবিরের তো জয় জয়কার ছিল না এবং এখন আছে। কারণ বিগত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা ছাত্রছাত্রীদের ভর্তির জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দিয়েছেন। বিশেষ করে 2013 সালে শাপলা চত্বরের ঘটনার পরে হেফাজতের সাথে এক ধরনের যোগসূত্র, এক ধরনের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়। এটা উন্মুক্ত করে দেওয়া হয় কিভাবে? এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সাবজেক্টগুলো অধিকাংশতে এরা ভর্তি হতে পারতেন না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। ইংরেজিতে, বাংলাতে, আইআরএ, জেন্ডার স্টাডিজে, এই অনেকগুলো বিষয়ে তারা ভর্তি হতে পারতেন না, কারণ মাদ্রাসায় 100 নম্বরের ইংরেজি এবং 100 নম্বরের বাংলা পড়ানো হতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে আপনাকে এইচএসসি লেভেলে 200 নম্বরের বাংলা, 200 নম্বরের ইংরেজি লাগবে। এই সাবজেক্ট গুলোতে ভর্তি হতে হলে কিছু স্পেসিফিক সাবজেক্ট, ইসলামের ইতিহাস এবং অন্যান্য বিষয় তারা হয়তো পড়তেন। কিন্তু এটা 13 সালের পরে এইটা আওয়ামী লীগ সরকার তখন এটাকে মাদ্রাসা শিক্ষাকে উন্নত করার একটা পরিকল্পনা থেকে তারা এটাকে 200 নম্বর করে দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিটাকে অনেকটা উন্মুক্ত করে দেন। যার কারণে যেটা হয়, ওই সময় থেকে 13-14 সালের যে ইনটেক গুলো আসতে থাকে, 17-18 সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংখ্যক মাদ্রাসা ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ তৈরি হয়। এবং এই সুযোগটা তখনকার যারা ছিলেন প্রয়াত ভিসি সহ অন্যান্য, তারা অনেক সাদরে, অনেক আগ্রহের সাথে করেছেন। এবং তখন আমরা দেখেছি মাদ্রাসা অনেক সার্টিফিকেটকে অনার্স সমমান, তারপর মাস্টার্স সমমান ঘোষণা করা হয়েছে এবং এইটা করে আবার অনেক হাততালি এবং পুরস্কার পেয়েছেন গত সরকার। কিন্তু এতে করে একটা বিগ স্টেক অফ পিপল এখানে এসেছেন। যারা এসেছেন, আমি মনে করি উদ্যোগটা ভালো ছিল এবং এখন আমি সেটা মনে করি। কিন্তু ভর্তি পরীক্ষার যে নাম্বারগুলা ঠিক করার দরকার ছিল সেটা করা হয় না। এটা অনেকবারই তখনকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকেই সচেতন করেছেন, কিন্তু তারা করেন নাই।
এই না করার কারণে যারা স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ডের ছিলেন তারা একটা আনফেয়ার কম্পিটিশনে পড়লেন। বৈষম্যটা ঠিক উল্টো দিক থেকে হলো। কিভাবে হলো? ভর্তি পরীক্ষায় 40% মার্ক আসে দুটো এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থেকে, এবং 60% মার্ক আসে আপনার ভর্তি পরীক্ষার স্কোর থেকে। ওই যে 40% আছে এসএসসি এবং এইচএসসি তে, মাদ্রাসার এসএসসি এবং এইচএসসি তে কি হয় আমরা অনেকেই জানি, যারা জানেন না তাদেরকে জানার সুবিধার্থে বলি, গণহারে মার্ক দেওয়া হয়। আপনার একটা হুজুরকে বক্তৃতা শুনেছেন, সে বলেছে আমি সারা জীবন পরীক্ষায় 100 পেয়েছি, 99 পেয়েছি, যে মাস্টার আমার 98 দিয়েছে ওই হুজুর আমানতের খেয়ানত করেছে। মানে 98 নাম্বার 100-র মধ্যে পেয়েও সে খুশি না। তো এই জায়গাটা ছিল। এই কারণে দেখা যেত ওই 40% এসএসসি এবং এইচএসসি স্কোরে তারা প্রায় সকল মার্কই নিতে পারতেন, যেহেতু তাদের মাদ্রাসা ভিত্তিক এসএসসি এবং এইচএসসি তারা একটা বিশাল ভালো রেজাল্ট করে আসেন, এবং বাকি 60-তে তারা স্কুল কলেজের সাথে কম্পিটিশন করতেন। করার পর যদি ভর্তি পরীক্ষায় তারা সমান নম্বরও পেয়ে থাকেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেহেতু এসএসসি এবং এইচএসসি তে পরীক্ষায় নাম্বার তোলাটা কঠিন মাদ্রাসা বোর্ডের তুলনায়, এরা একটু পিছিয়ে যেতেন। এইভাবে একটা ব্যাপক সংখ্যক মাদ্রাসা ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনটেক নিয়েছেন। এবং আপনারা হয়তো বলবেন কত আর নিয়েছে, মানে আপনারা যারা এই ইনটেক গুলো আসার আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শেষ করে এসেছি, আমি আপনাদেরকে এটার কোনো ডেটা পাওয়া যায় না, কিন্তু আমি আপনাদেরকে একটা ছোট্ট নিউজ দিতে পারি। অবজারভার পত্রিকা দেখলাম আমি, 8 এপ্রিল 2021 সালে একটা মন্তব্য কলমে বলা হয়েছে 2017-18 সেশনে লতে আইন বিভাগে ভর্তি হয়েছেন 78% মাদ্রাসা ছাত্র। মানে 22% যা ভর্তি হয়েছেন তার 78% মাদ্রাসা ছাত্র, এবং 22% এসেছে স্কুল কলেজ থেকে। আপনি চিন্তা করতে পারেন যে ল একটা খুবই সিরিয়াস সাবজেক্ট, সেই সাবজেক্টে যদি 78% হয়ে থাকেন, আরো যেগুলোকে আমরা প্রচলিত অর্থে মনে করি যে সহজ সাবজেক্ট, ভর্তি হওয়া সহজ, একটু পিছনের দিকে, সেগুলোতে কি পরিমাণ ইনটেক হতে পারে। তো এই পরিমাণ ইনটেক যখন মাদ্রাসায় 17-18 সাল থেকে যদি তৈরি হয়ে থাকে, আপনি এখন বলবেন যে ওরা মাদ্রাসা থেকে আসলে বলি করে শিবিরে ভোট দিবে, আমি তা মোটেও বলছি না। কিন্তু লজিক্যাল জায়গা থেকে যদি দেখেন, আমাদের সকলের, আপনারা যারা, আমি জানি না যারা এই ভিডিওটা দেখছেন তারা কতজন স্টুডেন্ট পলিটিক্স করেছেন, ছাত্র রাজনীতির একটা বড় পর্যায়ে শুরু হয়ে কিন্তু কলেজ পর্যায়ে আসে। এসএসসি পরীক্ষার পরে একটা উন্মুক্ত খোলামেলা ক্যাম্পাস পাওয়া যায়, এবং সেখানে লোকজন নিজ নিজ সংগঠনের সাথে আত্মস্থ হতে থাকে, এবং এটাই ভার্সিটিতে কন্টিনিউ হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখন 78% যদি ল বিভাগে আসে থাকেন মাদ্রাসা ছাত্র, আমি 78% বাদ দিলাম। সম্প্রতি নির্বাচনে ভিপির 50%, মোর দেন 50% ভিপি প্রার্থী ছিলেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। আমি যদি 50% এভারেজ, মানে বিপিটাই আমি ধরলাম, যেহেতু কোনো ডেটা নেই, মাফ করবেন যদি ভুল হয়ে থাকে, মিনিমাম 50% যদি মাদ্রাসা থেকে এসে থাকেন, তাহলে এই 50%-এর কাছে কিন্তু এর আগে কখনো ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বলুন বা অন্যান্য যে সংগঠনগুলো আছেন তারা পৌঁছাতে পারেন না। কারণ মাদ্রাসার সিস্টেমটা এমন, ওইখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো, প্রচলিত বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, তাদের ছাত্র সংগঠনে ওইভাবে অপারেট করার সুযোগ নেই। কোনো বাধা আছে তা না, কিন্তু সুযোগ নেই। কারণ হচ্ছে ধরেন একটা আলিয়া মাদ্রাসা, ওই স্যার যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা বিভিন্ন ইসলামিক দলের সাথে থাকে, একটা বিগ নাম্বার, বড় সংখ্যক একটা লোকজন কিন্তু জামাতে ইসলামের রাজনীতির সাথে আছেন। তো এখানে কোনো স্যার নাই, সিনিয়র ভাই, বড় ভাই, ছোট ভাই নাই, এবং ওইটার একটা ডিফারেন্ট কালচার আছে, খুব ভালো কালচার আছে বড়দেরকে সম্মান করা। তো ওই বড়রাই আবার হয়তো ছাত্র শিবির করেন, জামাত করেন, ওই সার্কেল থেকে আসেন। তারা যে রাজনীতি করেন তা না, কিন্তু তাদের কাছে একমাত্র রাজনৈতিক দল, মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি যেটা এক্সপোজড, সেটা হচ্ছে জামাতে ইসলাম। তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18 সালের পরে যত ছাত্রছাত্রী এনেছেন, আর 50% তাদের ছাত্র জীবনে জামাত ইসলাম এবং ছাত্র শিবির ছাড়া আর কাউকে দেখে নাই। ভালো হোক মন্দ হোক, তারা এই একমাত্র দেখেছে। সো আপনি প্রথমে এই 50%-এর কাছে আপনি 2-3 বছর পিছিয়ে আছেন, কারণ তারা জামাত শিবির, তাদের কাছে হয়তো ক্লাস 6-7-এ ক্লাস রুটিন দিয়ে, আমরা জানি যে ক্লাস 6-এ বোধহয় ক্লাস রুটিন দিয়ে জামাতের রাজনীতি শুরু হয়, তাদের কর্মী হতে হয় ক্লাস 8, ক্লাস 6 থেকে বোধহয় সমর্থক ফর্ম ফিল আপ করা যায়। আপনি তো প্রথমে 50% ভোটার গত কয়েক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছেন। এখন আপনারা যারা খুব আফসোস করছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জেনজি, এই প্রজন্ম, এদের কিন্তু অনেক ধরনের রাজনৈতিক বোঝাপড়ার অভাব আছে। মানে আমার আছে, কিন্তু আপনারা আমার থেকে মূর্খ। মানে এই জেনজি প্রজন্ম এই বিপ্লব করেছে, বা এই জেনজি প্রজন্ম এই বিপ্লব ওইভাবে করে নাই। এই বিপ্লব যেটা গত জুলাই আগস্টে হয়েছে, যেটা মাস্টার স্ট্রোক ছিল, এটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ মারাও যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকজন ফিগার, এবার তো আপনারা দেখেছেন, কি যেন বাগছাসই তো, হ্যাঁ বাগছাস,
বাকছাসের নেতাদের অবস্থা তো ভোটে দেখেছেন আপনারা, সুতরাং ওইটা আসলে ডিফারেন্ট স্টোরি। তো ওইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ওই বিপ্লব বলুন আর ওই জায়গাটা বলুন যে মাস পিপুল এসেছে, এর একটা বড় সংখ্যক লোকজন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে এসেছেন। তাদের রাজনৈতিক জায়গা থেকে আপনারা যেভাবে আফসোস করছেন সেটা আফসোস করার জায়গা নয়। সো এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে তাহলে বাকি যে 50% ভোটার যারা স্কুল কলেজ থেকে এসেছেন এবং মাদ্রাসায় এসেছেন, আমি মিশিয়ে 100 ভাগের কথাই যদি বলি, তো বাকি 50% যারা মাদ্রাসায় নাই ভাই, তাদের অবস্থা কি? তারা কেন জামাত শিবিরের সাথে গেলেন? আপনাকে বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডেমোগ্রাফিটাও কিন্তু গত অনেকগুলো বছর ধরে পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে? যখন বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হলো, প্রথমে এখানে শুধুমাত্র উচ্চ মধ্যবিত্তরা যেতেন। উচ্চ মধ্যবিত্তরা যাওয়ার পরে একটা সময় মধ্যবিত্তরা যাওয়া শুরু করলেন। অনেকগুলো বিশ্ববিদ্যালয় আসলো, খরচ কমে আসলো। কিন্তু আমরা যখন একেবারে প্রথম দিকে দেখেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি চালু হয়েছে, হয়তো আরো দু একটা বিশ্ববিদ্যালয়, আমার নাম মনে নাই, অনেক বছর আগে শুরু হয়েছে নর্থ সাউথ, তখন কিন্তু একেবারে স্ক্রিম যারা হয়তো দেশের বাইরে পড়তে যেতেন, ভারতে বা আশেপাশের দেশে যেত, তারা এগুলোতে বেশি ভর্তি হতেন। তারপরে অনেক বিশ্ববিদ্যালয় বাড়লো। বনানীতে তো এখন মনে করেন যে আমি কয়েক বছর আগে দেখেছি যে ফ্লোরে ফ্লোরে বিশ্ববিদ্যালয় ছিল, এক একটা ফ্লোরে এক একটা বিশ্ববিদ্যালয়। সো এই জায়গায় এসে কিন্তু মধ্যবিত্ত এবং বাইরের মধ্যবিত্তরা এখানে আসা শুরু করলেন। যখন এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরা এখানে আসা শুরু করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাওয়ার যে মধ্যবিত্তের যে প্রবণতাটা ছিল এটা কমে আসলো। আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, যেমন আমার ফ্যামিলির কথা যদি বলি, আমার ছোট ভাই যখন এইচএসসি পাস করলো, উই নেভার থট অ্যাবাউট যে তাকে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিক। তাকে বলা হয়েছে ঠিক আছে গুড, তুমি তখন কম্পিউটার সায়েন্স পড়ার খুব একটা জোশ, হ্যাঁ তুমি কম্পিউটার সায়েন্স পড়ো, নর্থ সাউথে চলে যাও, নর্থ সাউথ থেকে ভর্তি পরীক্ষা দাও, ভর্তি ওইখানে কিভাবে ভর্তি কোচিং করতে ওইটা খবর না। উই নেভার থট, কারণ ও বুয়েটে যাওয়ার মতো ওর রেজাল্ট ছিল না, সেটা পারতো না, বাট পাবলিক বিশ্ববিদ্যালয়তে যেতে পারতো, কিন্তু আমরা ওইটাতে নেই। এবং ওইটাই হচ্ছিল যখন কালচারাল গ্রুম যে মিডল ক্লাস ছিল, মধ্যবিত্ত যারা যারা ধরেন একটু ছায়ানট, একটু টিএসসি থেকে কবিতা শুনে, একটু বই মেলায় গিয়ে দুটো ভালো বই কিনে, গল্পের বইয়ের বাইরে, প্রেমের বইয়ের বাইরেও দুটো ভালো বই কেনার চেষ্টা করে, এই যে সাংস্কৃতিক ভাবে গ্রুমড হওয়া, তৈরি হওয়া একটা মধ্যবিত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে বছরের পর বছর রাজত্ব করেছে, তারা কিন্তু ওইখানে আর গত কয়েক জেনারেশন ধরে যাচ্ছে না, বা গত কয়েক বছর ধরে 10, 15, 20 বছর ধরে যাচ্ছে না, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন। ইভেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নিম্ন মধ্যবিত্ত থেকে আসছেন। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ওই যে একজন চাঁদাবাজি করতে ধরা খেলো, যে আমাদের এনসিপির একটা নেতা, যে বললো যে সজীব ভুইয়া গিয়ে, আমি ওর নামটা মনে নাই, যাই হোক, সজীব ভুইয়া গিয়ে মোটরসাইকেলে রাতের বেলা তাকে দিয়ে চাঁদা বলেছিল, এমপি স্বামীর বাসায় গিয়ে যিনি ধরা গেলেন। আপনি তার গ্রামের বাড়ির ছবিটা দেখেছেন, নিম্ন মধ্যবিত্ত, একেবারে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জায়গা থেকেই বলা যেতে পারে। সেও কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এসেছে, মানে যেভাবে ওনারা ম্যানেজ করেছেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যাচ্ছেন, তাদের একটা বড় সংখ্যক লোক একেবারে আর্থসামাজিকভাবে অনেক বেশি ভালনারেবল। ওই জায়গাটা তাদের পক্ষে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, তাদের একটা বড় অংশ সেখানে যাচ্ছেন। এটাকে আমি খুবই পজিটিভলি দেখি যে শিক্ষা তাদের সকলের কাছে, আমাদের সমাজের প্রতিটি শ্রেণী থেকে এসে উচ্চশিক্ষা করার একটা সুযোগ এই গরিব রাষ্ট্র তৈরি করতে পেরেছে। মুশকিল হচ্ছে ওইখানে ওনারা যারা যাচ্ছেন তাদের ভালনারেবিলিটি অনেক বেশি, তাদের লাইফের স্ট্রাগল অনেক বেশি, তাদের সংগ্রাম অনেক বেশি। তাকে আপনি অনেক কি বলা যায় হাই থট কথাবার্তা দিয়ে খুব বেশি চালু করতে পারবেন না। আমাদের সময় কি ছিল, খাওয়া দাওয়ার চিন্তা কম আছে ভাই, বাড়ি ঘরের মধ্যে আছে, একটা গিটার নিয়ে গেছে, ডং ডাং করছে, আড্ডা মাড্ডা মারছে, কিভাবে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গেছে পরিষ্কার করে, কিন্তু আমাদের জেনারেশনের অধিকাংশ লোকজন বলতেই পারবে না। বছরের পর বছর সেশন জোট চলেছে, কারো কোনো মাথা ব্যথা নাই, আনন্দ ফুর্তি টিএসসিতে আড্ডা টাড্ডা মারে ঝালমুড়ি খেয়ে চলেছে। এখনকার যারা যাচ্ছেন, যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসে একটা বিরাট সংখ্যক লোক, আপনারা জানেন যে আবাসিক ভোটারই বেশি এখন এই মুহূর্তে, ভোটার খুব সম্ভবত আবাসিক বেশ বেশি। তো ভুল হলে মাফ করবেন, আমার কাছে ডেটাগুলো আসলেও এত নাই, এটা অবজারভেশন থেকে বলা। সেই তাদের যে লাইফ স্ট্রাগলটা, তাদের যে চ্যালেঞ্জটা, তাদের যে হলে খাওয়া দাওয়ার গ্যাঞ্জাম, তাদের যে প্রতিদিন টিকে থাকার লড়াই, এই লড়াইটাতে ওই আপনার ভাই অতি ইন্টেলেকচুয়াল কথাবার্তা খুব বেশি লোকের পছন্দ হয় না। তাদের প্রতিদিনকার কাছাকাছি কারা যেতে পেরেছে, এই জায়গাটা ছাত্র শিবির যেতে পেরেছে। ছাত্র শিবির যেতে পেরেছে কারণ গত 16 বছর তারা ধরেন ছাত্র লীগের সাথে ছিল, তারা হলে ছিল। হলে থাকলে রিলেশনটা বাড়ে, মানে যেটা হয়তো বাড়ি থেকে অনাবাসিক একজন প্রার্থীর তুলনায় একজন আবাসিক প্রার্থীর এই সুবিধাটা হচ্ছে, কারণ তার একটা হলিজম হবে, তার নিজের ব্যাচের নিজের গ্রুপের বিভিন্ন কারণে সকালে দেখা হচ্ছে, ডাইনিং এ দেখা হচ্ছে, ব্রেকফাস্টে দেখা হচ্ছে, গোসল করতে গিয়ে দেখা হচ্ছে, বন্ধুত্ব এবং রিলেশনের জায়গাটা আছে।
ছাত্র শিবিরের প্রার্থীরা অধিকাংশই এই সুযোগটা নিতে পেরেছেন, যেহেতু তারা ছাত্রলীগে ছিলেন, এবং যেহেতু তারা ছাত্রলীগে ছিলেন তারা হেলমেট পরে হয়তো পিটিয়েছেন, আবার হেলমেট খুলে হয়তো সান্ত্বনা দিয়েছেন, ভাই বাদ দে এই লীগের পোলাপান খুব খারাপ, তুই আমগুলোর লগে থাক, আপাতত নিউট্রাল ভাবে থাক। এই ডেমোগ্রাফি, এটা হচ্ছে দ্বিতীয় কারণ যেখানে তারা শিবির খুব ডমিনেট করতে পেরেছে। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে শিবিরের বিরুদ্ধে যে মূল দুটো অভিযোগ ছিল, এই দুটোকে তারা খুব চমৎকারভাবে ডিল করতে পেরেছে। সামাজিক যে বাধাটা তাদের সামনে দীর্ঘদিন ধরে ছিল, সেই বাধাটা তারা ডিল করতে পেরেছে। শিবিরের বিরুদ্ধে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এবং দ্বিতীয় হচ্ছে তারা ভয়ঙ্কর ধরনের বিভৎস নৃশংস একটা শক্তি। আমরা যারা 80 দশকে 90 দশকে ক্যাম্পাসগুলোতে দেখেছি, আমরা জানি শিবির কি জিনিস। এখন এই দুটোকে তারা কিভাবে ডিল করেছেন, এই দুটোকে ডিল করার আগে তারা সামাজিক অ্যাকসেপ্টেন্সের জায়গাটা তৈরি করতে পেরেছে। এটা হচ্ছে 3 নম্বর কারণ, এবং আমার কাছে মনে হয় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। হ্যাঁ, আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। এটা তৈরি করতে গিয়ে তারা একটা বামাতি লোকজন তৈরি করেছেন, মানে তাদের একটা বাম, আইদার তারা নিজেরা এটাকে অনেকদিন ধরে লালন পালন করে তৈরি করেছেন, অথবা তারা বামদের যে অংশটাকে খুব সহজে কেনা যায় তাদেরকে কিনে নিয়েছেন। শুধু বাম না, মানে এই যে প্রোগ্রেসিভ, তথাকথিত প্রোগ্রেসিভ, যার কারণে আপনি দেখুন সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা কিভাবে তৈরি হচ্ছে। আগে যদি শিবির গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিং করতে চাইতো, মানে মারামারি না হোক, বাকি সব ছাত্র সংগঠন উঠে চলে আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে ইনক্লুডিং বাম তারা শিবিরের সাথে মিটিং করছেন। এই যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জায়গাটা তৈরি করা। তারপরে ধরেন শিবির কি করেছে, তারা এমন ভাবে ডেপ্লয় করেছে যে প্রগতিশীল লিবারেল আমরা যাদেরকে ভাবি তাদের কাছে অ্যাকসেপ্টেন্স নিয়েছে। তারা বিভিন্ন ধরনের ক্লাব, সমিতি এবং নেটওয়ার্ক তৈরি করেছে, এবং সেই নেটওয়ার্ক গুলো তাদেরকে সে এন্ডোর্সমেন্টটা দিচ্ছে। আপনি দেখেন মনামি ম্যাডামের মতো একজন স্মার্ট শিক্ষিকা, মানে দেখলেই তো একটা খুব ভালো লাগে, প্রিয় শিক্ষিকা মনে হয়, খুব স্মার্ট, দেখতে শুনতে ভালো, ভালো পোশাক পরেন, রুচিশীল। উনি বলেছেন এইটা যদি শিবির হয়, শিবিরই তো ভালো। এই কথাগুলো কিন্তু ফ্রি যদি বলে থাকেন তাহলে বোকা, উনি হয়তো চার্জ নেবেন, বাট বোকামি করেছেন, মানে কিন্তু শিবির এটা করেছে। এবং এই ধরনের আরো বিভিন্ন জায়গা থেকে তারা ওই অ্যাকসেপ্টেন্সের জায়গাগুলো তৈরি করেছে। জামাত শিবির পাকিস্তানে এই স্লোগান সারা জীবন হয়েছে, কিন্তু মেঘমুল্লার বসু যখন বলছেন, তিনি বলছেন যে না, সাদিক কায়ুম পাকিস্তানে, এটা বলা আমার হচ্ছে পলিটিক্যালি রং একটা স্লোগান হয়েছে। এই সব কিছু মাধ্যমে শিবিরের একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়েছে, ওই ব্যারিয়ারটা ওরা ভেঙে ফেলেছে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি দেখেন যে মুক্তিযুদ্ধ একটা বড় ইস্যু শিবির বিরোধিতার কারণে, এই জায়গাটা আজকে 50 বছর পরে একটা ডিফারেন্ট সিনারি তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? আমরা যারা বড় হয়েছে 80 দশক 90 দশকে যারা বড় হয়েছেন, আপনারা দেখেন জাহানারা ইমাম যখন 92 সালে ঘাতক দালাল নির্মূল কমিটি তৈরি করেন, জামাত শিবিরের বিরুদ্ধে একটা বড় স্ট্যান্ড নেন। এর আগে যদি আমরা দেখি 86, 87, 88, 89, 90-তে বাইবেন 80-র পুরো দশকটাতে শিবির ভার্সাস অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে মারামারি হচ্ছে। শিবির ক্রমাগত রক কাটছে, কোপাচ্ছে। এটা কারা দেখে বড় হচ্ছে? মুক্তিযুদ্ধের পরবর্তীতে যাদের জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে লোকটার জন্ম হয়েছে, ধরেন সে 70, 72, 78, 80 সালে, সে 90, জাহানারা ইমাম 92, এই সময়গুলোতে শিবিরের বিভৎসতা দেখে বড় হয়েছে। সো তার জন্য শাহবাগে গিয়ে একটা স্ট্যান্ড নেওয়া বা জামাত শিবির বিরোধী একটা স্ট্যান্ড নেওয়াটা খুবই সহজ, খুবই স্বাভাবিক। কিন্তু আজকের যে প্রজন্ম আছে, আপনি যদি দেখেন যে জামাত শিবির কিন্তু ক্ষমতায় নাই 2007 সাল থেকে। আজকে যে ছেলেটার বয়স 18, 19, 20 বা 21, 22, তার জীবদ্দশায় কিন্তু সে শিবিরের কোনো ওই কোপাকুপিটা দেখে নাই, সে শিবিরের নৃশংসতার জায়গাটা দেখার সুযোগ হয় নাই। কারণ 7 সালে শিবির ক্ষমতা থেকে চলে গিয়েছে, 8-9 সাল থেকে ধরেন আওয়ামী লীগ এসেছে, এবং জামাত শিবিরের পক্ষে ওই লেভেলে আর কোপাকুপি করার সুযোগ তৈরি হয় না। মাঝখানে 16-17 বছর কেটে গেছে, তারপরে তো গত 1 বছর। তার কাছে জিনিসটা ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স না থাকার কারণে তার কাছে ওই গুরুত্ব না। এটা খুব স্বাভাবিক। এটা যে জিনিস মনে করেন যে 47 সালে পাকিস্তান ভাঙা নিয়ে যে আবেগটা আমার দাদার থাকতে পারে, দাদার জেনারেশনের থাকতে পারে, আমার বাবার জেনারেশন ওইটা থাকবে না। তাদের জেনারেশনের আবেগটা অনেক বেশি চলে আসবে 71-এ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, তাই না? মানে যারা যেটা দেখেছেন, তো এই আজকে যে প্রজন্ম তারা কিন্তু ওইটা দেখেন নাই। ওইটা না দেখার কারণে তাদের মধ্যে ওইটা খুব বেশি কাজ করে না। তারপরে কাজ করতো, কিন্তু যে জিনিসটা হচ্ছে অতি ব্যবহার করার কারণে জিনিসটার পবিত্রতা নষ্ট করার পিছনে আমরা সকলে, বিভিন্ন সেক্টরের লোকজন দায়ী। আপনারা দেখবেন যে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের মতো একটা আইকনিক লেখক, যিনি মুক্তিযুদ্ধের পক্ষের তরুণদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রেখেছেন এক সময়, তাকে পর্যন্ত আওয়ামী লীগ বেজ্জত করেছে, তাকে পর্যন্ত আওয়ামী লীগ ফাউল বানিয়েছে। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ।
তাকে পাঠিয়েছে যে একজন গার্মেন্টস মালিক একজন ভিসি বানিয়েছিল, ভিসি ফরিদ সাস্টে, ছাত্ররা যখন ওইখানের মধ্যে অনশন করে মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে পাঠিয়েছে যে তুমি গিয়ে ওদেরকে বলো যে অনশন ভেঙে ফেলতে, আমরা ফরিদকে কিছুদিনের মধ্যে বের করে দিব। আওয়ামী লীগ সেই বেইমানিটা করেছে এবং এইটা করার কারণে মোহাম্মদ জাফর ইকবাল সহ এই ধরনের সোশ্যাল যে পুঁজিগুলো ছিল এরা খেয়ে ফেলেছে, এরা নষ্ট করে ফেলেছে। তারপর ধরেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, সারা বছর খবর নাই, খালি খবর হইতো কখন ওই যে জাস্টিস সিনহা কে নিয়ে যখন একটা টানা পোড়ান শুরু হয়ে গেল, সম্মিলিত সাংস্কৃতিক জোট মিছিল করতেছে সিনহার অপসারণ চাই। মানে এইসব করে করে কালচারাল বাকি যে সফট পাওয়ার গুলো ছিল এগুলার একেবারে পুঁজি খেয়ে ধ্বংস করে ফেলছে। যার কারণে মুক্তিযুদ্ধের ওই স্পিরিটটা এই প্রজন্মের কাছে, যেহেতু এই জেনারেশন চেঞ্জ হয়েছে, 52 বছর চলে গেছে, ওইভাবে কাজ করবে না। এইটা 52-53 বছর পর এটা এইভাবে কাজ করবে না। এবং ওইটা হয়তো পবিত্রতার জায়গা আছে, দেশের ওই জায়গাটা আছে, কিন্তু তাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স না থাকার কারণে তারা ওই জায়গাটায় পারে নাই। এবং এই কারণে গিয়ে এটা হচ্ছে আমার থার্ড কারণ, যে শিবির তার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে জয় করে এখানে এসেছে। 4 নম্বর কারণ ভাই টাকা। টাকা হচ্ছে নির্বাচনে ভাই একটা ইম্পর্টেন্ট জিনিস। নির্বাচন স্ট্র্যাটেজির খেলা এবং সেই স্ট্র্যাটেজির জন্য যেন টাকা লাগে। অনেকে বলে না সৎ লোক, ভালো লোক হইলে, যোগ্য লোক হইলেই প্রার্থী জিতে, অসম্ভব। যদি এটা হয়তো আমি আপনি জানি, ধরেন হয়তো আপনি আমি কেউ বাম রাজনীতি করি না বা পছন্দ করি না, কমিউনিস্টের মধ্যে অনেক ভালো ভালো লোক আছে না ভাই, একবারে জন্ম থেকে শ্রমিকের মুক্তি চাচ্ছে, জন্ম থেকে আন্দোলন করছে, জন্ম থেকে মারামারি মায়ের খাচ্ছে, পিড়া খাচ্ছে, আছে না প্রচুর। ইলেকশনে দাঁড়াইলে ভাই 2000 ভোট পায় না। কারণটা কি? কারণ স্ট্র্যাটেজি গেম, ইলেকশনের একটা বড় অংশ যেখানে তারা সহজ সরল লোকের সুবিধা করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে টাকা। এখন জামাত শিবির এই নির্বাচনকে কেন্দ্র করে গত 1 বছর ধরে খুব স্মার্টলি গুছিয়েছে এবং সেই গুছানোর ক্ষেত্রে রিসোর্স, যত ধরনের রিসোর্স তারা ডিপ্লয় করতে পারে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে টাকার রিসোর্স তারা করেছে। 1 মাস ব্যাপী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহারে ইফতার খাইয়েছে। আমি শুনেছি, মানে ওদেরই কোন একজন নেতা জন ইন্টারভিউতে বলেছিল যে ডেইলি প্রায় কয়েক লক্ষ টাকার ইফতার খাইয়েছেন, মানে প্রায় ধরেন 1 কোটি টাকা তারা একটা রমজানে খরচ করেছে। ফাইন ভাই, আমি তো কোনো রাজনীতিতে না, আমি একটা সাধারণ লোক, আমি যদি একটা ইফতার পাই থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 1 মাস একজনের খাইলে তো আমি তারা ভোট দিব না কেন? তারপরে ধরেন এটা শুধু না, তারা ঈদের সময় মেজবান করেছে, সেহরি পার্টি করেছে, তারপরে এইসব জায়গায় তো তাদের এক ধরনের আছে, মানে দৃশ্যমান বিভিন্ন সুন্দর সুন্দর প্রোগ্রাম করার মধ্যে আছে। তারপরে ধরেন যে ব্যাপক সংখ্যক ইউটিউব সাংবাদিক, যাদেরকে এখন বলা হয় ডিজিটাল সাংবাদিক, তাদেরকে ম্যানিপুলেট করার জন্য প্রচুর ব্যয় বা মিডিয়া ম্যানেজ করার জন্য তারা প্রচুর খরচ করেছেন বলে শুনেছি। সবাইকে তো তারা নিশ্চয়ই সেটা করতে পারে না, কিন্তু তাদের কিছু পোষা সাংবাদিকরা তারা করেছেন, যারা গিয়ে ধরেন ওবামা ফাতেমাকে এক্সপোজ করে দিয়েছে টাইপের কাজগুলো তারা করেছেন। তো ইট ওয়াজ ভেরি ওয়েল ম্যানেজড এবং এই ওয়েল ম্যানেজড ইলেকশনে যারা যেখানে যেভাবে খুশি করার প্রয়োজন সেটা জামাত শিবির করেছে। এটা হচ্ছে অনেকে বলছেন তারা কোটি কোটি টাকা খরচ করেছে, আমি বলবো যদি করে থাকে খুব ভালো করেছে, খুব ভালো করেছে। কারণ এই নির্বাচন ডাকসু জেতাটা তাদের জন্য বিশাল ব্যাপার এবং এটা অর্থমূল্য দিয়ে বোঝা যাবে না। আমরা আগামীতে এটা নিয়ে হয়তো আরো আলাপ করবো। আজকের আলোচনা অনেক বড় হয়ে গেছে, আমি জানি যে অধিকাংশ দর্শক হয়তো এদের মধ্যে চলে গিয়েছেন, বাট আমাকে এই কথাগুলো রেকর্ডে রাখতেই হচ্ছে। 5 নম্বর যে কারণটা হচ্ছে তাদের এই জেতার পেছনে, তারা হচ্ছে এন্টি জামাত শিবির যে ভোটগুলো আছে এগুলাকে এক হতে দেয় নাই। এটা কিন্তু 90 দশকে হয়েছিল। 90 দশকে ধরেন একমাত্র জায়গা ছিল চাকসু, যেখানে শিবিরের একটা বিশাল দুর্গ, কোনোভাবে আঘাত হানা যায় না। ওইখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাকশাল, আরো কি কি ছাত্র সংগঠন ছিল এখন মনেও নাই এগুলা, সবাই মিলে কিন্তু একটা সম্মিলিত পরিষদ তৈরি করে, যে অন্যান্য সব জায়গায় যদিও ছাত্রদল আলাদা নির্বাচন করতো, ওইখানে প্যানেলভুক্ত হয়ে জামাত শিবিরকে পরাজিত করেছিল। এইটা যাতে না হয় তারা কিন্তু বিভিন্নভাবে এটা নিশ্চিত করেছে। তারা বিভিন্ন ধরনের সফট, মানে আমরা অনেকে হাসাহাসি করছিলাম যে কোন শিবিরে ভোট দিবেন, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, সবই তারা না হলেও তারা বিভিন্নভাবে অনেক প্রার্থীকে রেখেছেন। আমি বিব্রত করতে চাই না তাদের নাম বলে, আপনারা নিজেদের মতো করে যার যার বুদ্ধিমতো কমেন্টে বলে দিবেন। এবং এইটা করতে গিয়ে ধরেন বিশেষ করে যেটা ছিল যে শিবিরের বিরুদ্ধে যেহেতু এখন ছাত্রলীগ নাই, হয়তো ছাত্র দলের একটা সুযোগ ছিল এই ভোটগুলো টানো, সেটা যাতে না করতে পারেন সেটা বুদ্ধিটা তারা করে দিয়েছে। তারা ছাত্র দলকে দিয়ে গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে গত আগস্টে দেখেন আবার 32 নম্বর ভাঙ্গা মিছিল করে কনফার্ম করেছে যে না এরা বিএনপি। কিন্তু তারেক জিয়া সালাম নিন, তারেক জিয়া জানিয়ে দিলাম 32 দখল নিলাম, এটা মেক শিওর করেছে যে যাতে কোনোভাবেই ছাত্রলীগের বা আওয়ামী লীগের প্রতি সফট যে ভোটগুলো আছে, মুক্তিযুদ্ধের পক্ষের যে সফট ভোটগুলো আছে,
রাজাকার বিরোধিতার কারণে যেন তারা গিয়ে আবার ছাত্রদলকে ভোট না দেয়। অনেকগুলো মেকানিজম এখানে আছে। আসলে আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি এগুলোতে আলাপে যাচ্ছি না, কিন্তু আপনারা জানে থাকেন এন্টি জামাত শিবির ভোটগুলোকে তারা খুব সুকৌশলে আলাদা আলাদা পকেটে করেছে। নারী প্রার্থীদের সাপোর্টের একটা জায়গা তৈরি হয়েছে, স্বতন্ত্রদের একটা জায়গা তৈরি হয়েছে, বামদের কিছু জায়গা তৈরি হয়েছে, অনেক 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 গেম আছে যেগুলো যদি আপনাদের আগ্রহ থাকে আরেকটা ভিডিওতে আমি একেবারে প্রার্থী ধরে 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 বলতে পারবো। 6 নম্বর যে কারণটা হচ্ছে খুব ভালো এবং এটা স্মার্ট। জামাত শিবির প্রথম হচ্ছে হলে রাজনীতিটা করতে দেয় নাই, তারা বলেছে, কিন্তু হলে তারা আছে, তাদের টিম আছে, গুপ্ত অবস্থায় আছে, বিভিন্ন সোশ্যাল কাজ করে যাচ্ছে, পানির ট্যাঙ্ক, এই ফিল্টার, পানির ফিল্টার দিচ্ছে, এটা ওটা দিচ্ছে, কিন্তু তারা এটা করে নাই। এটা কিন্তু হলের লোকজন কিন্তু বিরক্ত। বিগত সময়কার এই যে কালচার যেটা ছিল আমাদের গেস্ট রুম, গণরুমের কালচার, এটা এই পেইন তারা নিতে চায় না। এইখানে ছাত্রদল যে স্ট্র্যাটেজিক্যাল ভুলটা ছিল যে তারা গিয়ে এখানে কমিটি দিয়েছেন, আমি জানি না হয়তো এটা জামাত শিবিরেরই কারো বুদ্ধিতে তারা দিয়েছেন, এবং শিবিরটা ঠিক পুরো উল্টোটা করেছে। না ভাই, আমরা ওইখানে হলে রাজনীতি করবো না, হলে পানি খাবা আর শিশু করবা এসা, সরি শিশু না, রাজনীতি করবা, পানি খেয়ে রাজনীতি করবা এসে মেন ক্যাম্পাসে। এটা তাদের একটা বিগ অ্যাডভান্টেজ দিয়েছে, এবং তাদের ছোট টিম, তাদের বিরাট কমিটি নিয়ে কয়েকশো সহসভাপতি তারা দেখে না, তাদের প্রচুর লোক কিন্তু প্রকাশ্যে নাই, তারা খুব ছোট একটা প্রকাশ্য টিম আছে। লিন ম্যানেজমেন্ট ইজ গুড, লিন লিডারশিপ ইজ গুড, সবকিছু জানেন। আজকাল আপনারা যারা লিডারশিপ পড়েন জানেন, বা যারা জানেন না তারা খোঁজ করে দেখতে পারেন যে এইটা বলা হয় যে ছোট লিডারশিপটা প্রকাশ্য থাকা ভালো, তাহলে কারো দায়িত্ব নিতে হয় না। মানে কেউ একজন বাইরে কিছু করলো, ভাই ও তো আমি চিনি না, ও তো অন্য জিনিস, এইভাবে রেখে তারা তাদের উপরে যাতে কোনোভাবে বদনাম না লাগে। যেমন আপনি যদি এখন 1000 লোকের একটা কমিটি দেন, কে কোথায় কি করেছে, একটা সিগারেট খায় একজনের উপরে ফেলে দিচ্ছে, ওইটার দায়িত্ব তো আপনারা অমুক পার্টির লোক, কিন্তু ও আপনার পার্টির, কিন্তু আপনি জানেন আপনারা 6 জন, ওই বদনামটা আসার তো সুযোগ নাই, কমে যায়, রাশিটা কমে যায়। এই জায়গাগুলো তারা করেছে। প্রিয় দর্শক, এই বিভিন্ন কারণে, মূলত এই যে 6টি কারণ আমি বললাম আপনাদের, এই 6টি কারণে শিবির ডাকসুতে বিজয়ী হতে পেরেছে। বাকি যে কথাগুলো হচ্ছে ইলেকশন ম্যানিপুলেশন, হয়তো কিছুটা হয়েছে, কিছুটা না, বেশ কিছু লক্ষণ আছে, কিন্তু সেটা আসলে ঠিক রেজাল্ট পাল্টে দেওয়ার মতো না, এই বাস্তবতা মানতে হবে। দ্বিতীয় যে কথাটা আমি দেখলাম বিএনপির লোক থেকে বলা হচ্ছে ছাত্রলীগের যে সফট ভোটগুলো ছিল, ছাত্রলীগ সমর্থকদের যে ভোটগুলো ছিল, এটা জামাত শিবির পেয়েছে, এটা মোটেও সত্য না। এটা আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ হচ্ছে আমার সাথে অনেকের কথা হয়েছে, এটা মোটেও সত্য না। এবং এটা যদি হতো তাহলে জগন্নাথ হলে এই ভূমিদস্য বিজয়ের সময় কিন্তু সাদিক কাইম মাত্র 10টা ভোট পেতেন না, কারণ ওইখানে ছাত্রলীগের একটা ভালো অবস্থান আছে। ওইটা ঘটে নাই, বরঞ্চ ছাত্রলীগের একটা ছোট দল 2 জন স্বতন্ত্র প্রার্থীকে শেষ মুহূর্তে ব্যাক করেছেন, এবং এইটা আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের বুদ্ধিতে করে থাকলেও কেন করেছেন আমি জানি না। একজনের সাথে আমার কথা হচ্ছে, যিনি ছাত্রলীগের নেতা না, মানে সাধারণ ভোটার, প্রো 71 বা প্রো ছাত্রলীগ ভোটার, তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে আমি এই 2 জনকে ভোট দিব, এই স্বতন্ত্র প্রার্থী ভিপি এবং জিএস কে দিব। কেন, তাহলে কি ঘটনা সত্য? ফেসবুকে শোনা যাচ্ছে যে এদেরকে ছাত্রলীগ ব্যাগ দিচ্ছে। বলি ভাই আমি জানি না, আমি তো আর ওইভাবে ছাত্রলীগের সাথে যোগাযোগ নাই, কিন্তু আমি শুনেছি যে একটা গ্রুপ চেষ্টা করছে যে ঠিক আছে আমরা কিছু লোক একটা জায়গায় স্পেসিফিক 2টা ক্যান্ডিডেটকে ভোট দিয়ে টেস্ট করে দেখে আমাদের ভোট কেমন আছে। এই ক্রাইসিস মুহূর্তে ওই 2 স্বতন্ত্র প্রার্থী বেশ ভালো করেছেন। আমি নাম বলে তাদেরকে আর বিপদের ঝুঁকিতে ফেলতে চাই না, এবং যে তারা হয়তো জানেন বা জানেন না ছাত্রলীগ তাদেরকে ভোট দিয়েছে, বা ওই টেস্ট কেসটা আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগ একটা আত্মবিশ্বাস দিবে যে একটা গুড নাম্বার অফ ভোট তারা এই 2 জন প্রার্থীর পেয়েছেন। এবং এটা যদি পেয়ে থাকেন, এই অবস্থায় ক্যাম্পাসে যখন লিডাররা নাই, আসলে কারোর সাথে কারো খোঁজখবর নাই, এবং সাধারণ মোটামুটি চিহ্নিত যারা নেতা কর্মী ছিলেন তারাও যেহেতু ক্যাম্পাসে যেতে পারছেন না, এই সময় এসে তারা যদি এই পরিমাণ ভোট মোবিলাইজ করে থাকেন, আমার মনে হয় তারা তাদের টেস্টটা সফল হয়েছেন, এবং তারা হয়তো এটার উপরে পরবর্তীতে চিন্তা করবেন কিভাবে তারা আগামীতে তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাবেন। যদিও তারা এখনো নিষিদ্ধ, আমিও জানি, আপনিও জানেন, এইসব নিষিদ্ধ বেশি দিন টিকবে না।